প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাবো, যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ শান্তি এবং ধনসম্পত্তির বর্ষা হবে। তো চলুন কাহিনী শুরু করা যাক। ওং নমঃ শিবায়। ভগবান শিব মা পার্বতীকে বললেন, কর্মে প্রেম এবং ফলে আত্মা শান্তি পাওয়া যায়। তখন মা পার্বতী বললেন, হে প্রাণনাথ, আমি বুঝতে পারলাম না, কৃপা করে বিস্তার করে বলুন। তখন ভগবান শিব বললেন, হে প্রিয়, এই কাহিনীটি মন দিয়ে শুনুন। আপনি যদি এই কাহিনীটি শুনছেন তো সম্পূর্ণ শুনুন। এই কাহিনীটি অর্ধসম্পূর্ণ দেখে ভুল করবেন না, কারণ এই পবিত্র কাহিনীটি সম্পূর্ণ শুনলে আপনার মনের মতো ফল অবশ্যই পাবেন। এই জন্য এই কাহিনীটি সম্পূর্ণ শুনুন। আপনি যদি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন, তাই ভগবান শিবকে কখনো অসম্মান করবেন না। এক সময়কার কথা, যখন একটি রাজার 6টি রানী ছিল। রাজার রাজ্য অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। সে খুব দয়ালু ছিল এবং সব সময় প্রজার মঙ্গলের জন্য কাজ করত। রাজার প্রজারাও তাকে খুব ভালোবাসত। রাজ্যের সীমা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। রাজার রাজ্যে কোনো প্রজার কোনো দুঃখ ছিল না, কিন্তু রাজার সর্বদা একটাই চিন্তা ছিল যে রাজার কাছে কোনো সন্তান ছিল না। তিনি সন্তান প্রাপ্তির জন্য 6 বার বিবাহ করেছিলেন, কিন্তু কোনো স্ত্রীর দ্বারাই তিনি সন্তান প্রাপ্তি করতে পারেননি। তার ফলে রাজা খুব দুঃখী হয়ে পড়েছিলেন। তার দুঃখ দেখে সব প্রজাও দুঃখী ছিল। প্রজাদের মনেও ছিল রাজার যদি একটি সন্তান হয়ে যেত তাহলে ভালো হতো, রাজার উত্তরাধিকারী পাওয়া যেত, যা পূর্ণ হচ্ছিল না। প্রজারা সব সময় ঈশ্বরের কাছে কামনা ও প্রার্থনা করত যে রাজারও যেন একটি পুত্র হয় যে পরবর্তীকালে রাজা হবে। প্রজারাও অনেক দেবদেবীর পূজা আরাধনা করত আর মনোকামনা চাইত। রাজা কোনো কর্ম করা ছাড়ত না। ব্রাহ্মণ, সন্ন্যাসী, সাধু সবার সেবা করত, কিন্তু কারোর কাছ থেকে এখনো পর্যন্ত রাজা আশীর্বাদ পায়নি। একদিনের কথা, রাজা বনে গেল শিকারের জন্য। আর শিকার করার জন্য তিনি একটি হরিণের পেছনে যেতে যেতে অনেক দূর চলে গিয়েছিলেন। হরিণ তো পাওয়া গেল না, জানি না কোথায় বিলীন হয়ে গেল। তিনি খুঁজতে লাগলেন হরিণকে, যদি কোথাও হরিণ পাওয়া যায়, কিন্তু কোথাও হরিণের দেখা পেল না। এবার রাজার খুব জল তৃষ্ণা পেল। রাজা নিজের পথ হারিয়ে ফেলেছিল। ঘোড়া নিয়ে এগিয়েই যাচ্ছিলেন। চারিদিকে গভীর জঙ্গল ছিল। হঠাৎ এক ঝর্ণার আওয়াজ শুনতে পেলেন। রাজা ভাবল, মনে হচ্ছে ওখানে ঝর্ণা আছে। এটা বলার পর রাজা সেই শব্দটা শুনে এগোতে লাগলো। একটু এগিয়ে যাওয়ার পর রাজা ঝর্ণা দেখতে পেল। তিনি ঘোড়া থেকে নেমে ঝর্ণাতে জল খাওয়ার জন্য গেল। হঠাৎ আর একটা আওয়াজ শোনা গেল, আপনি কে? আপনি দেখতে পাচ্ছেন না আমি এখানে স্নান করছি? তাহলে আপনি কি করে এখানে চলে এলেন? রাজা ঘাবড়ে গিয়ে পিছন ঘুরে দেখল যে একটি মেয়ে সেখানে ঝর্ণার জলে স্নান করছিল। তখন ঝট করে ঘুরে রাজা তার চোখ সেখান থেকে ঘুরিয়ে বললেন, আমার অনেক জল তৃষ্ণা পেয়েছিল, এই জন্য আমি এখানে এসেছি জল খেতে। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে দেখিনি। যদি কিছু মনে না করেন তাহলে আমি জল খেয়ে নেব, তারপর চলে যাব। আর এমনিতেও আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আপনি কে, আর এই গভীর জঙ্গলে একা কেন? মেয়েটি বলল, আমি তো এখানে পাশের গ্রামেই থাকি। রোজ এখানে আসি আর এই ঝর্ণার জলে স্নান করি। এই ঝর্ণা আর নদী জঙ্গলের মাঝখানে, তাই কেউ এখানে কখনো আসেনি। আমি তো তাই নিশ্চিত হয়ে স্নান করছিলাম। আমি জানতাম না যে আপনি চলে আসবেন। আপনি জল খেয়ে নিন, একটুক্ষণ অপেক্ষা করুন, আমি একটু পরেই আপনাকে রাস্তা বলে দিচ্ছি। রাজা ঝর্ণার দিকে মুখ না ঘুরিয়ে একটা গাছের পিছনে গিয়ে দাঁড়িয়ে রইল। তখন সেই মেয়েটি তাড়াতাড়ি স্নান করে পাথরের পেছনে গিয়ে জামা পরিবর্তন করতে লাগলো আর ওখান থেকে বেরিয়ে রাজার কাছে এলো আর বলল, আপনি যদি আরও জল খেতে চান তো খেয়ে নিন। রাজা বলল, না না, জল আমি খেয়ে নিয়েছি, এবার আপনি আপনার পরিচয় আমাকে দিন। মেয়েটি বলল, আমি কিছু ফল পেড়ে রেখেছিলাম, আপনি খাবেন, যদি খান তাহলে আমি আপনাকে দিয়ে দেব। এটা বলার পরেই উত্তর শোনার আগেই সে ঝুড়ি থেকে ফল নিয়ে ঝর্ণার জলে ধুয়ে রাজাকে দিয়ে দিল। রাজা বারবার তাকে মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিল। রাজা দেখল সে অতি কৌশলের সাহায্যে পাতার ঠোঙা বানিয়ে ওখানে ফল সাজিয়ে রাজাকে দিল। রাজা সেই ফল নিয়ে নিল এবং বলল, আপনি খাবেন না? তখন মেয়েটি বলল, না, আপনি অতিথি, আপনি খান। রাজা ফল খেতে খেতে আবার জিজ্ঞাসা করল, আপনি আপনার পরিচয় আমাকে দিন। মেয়েটি বলল,
আমার নাম রূপা, আমি পাশের গ্রামেই থাকি। আমার গ্রামের নাম বনগাঁও। আমার পরিবারে শুধু আমার মা আছে। আমরা জঙ্গল থেকে ফল ও কাঠ নিয়ে যাই, আর তা বিক্রি করে আমাদের সংসার চলে। ঘরের সামনে একটু জমি আছে, সেখানে আমরা কিছু সবজি চাষ করি, যার ফলে আমাদের প্রতিদিনের খাবার হয়ে যায়। তারপর মেয়েটি বলল, আপনি কে? রাজা বলল, পরের বার যখন দেখা করতে আসব তখন বলবো। এরপর রূপা রাজাকে রাস্তা দেখিয়ে দিল। রাজা নিজের রাজ্যে যাওয়ার আগে রূপাকে বলল, আবার আপনার সাথে কোথায় দেখা হবে? এটা তো বললেন না। রূপা বলল, আপনি কেন দেখা করতে চান? রাজা বলল, আপনাকে দেখলে আমার আপনার সাথে কথা বলার ইচ্ছে হয়। এটা শুনে রূপা হেসে ফেলল আর বলল, আমি রোজ এখানে আসি। বলেই তো ছিলাম, সকালে কাঠ নিয়ে গিয়ে মাকে দিয়ে দিই, তারপর ফল নিয়ে যাই। দুপুরে খাওয়ার পর আমরা ফল এবং সবজি বাজারে বিক্রি করতে যাই। তাই আপনি আমাকে রোজ এখানেই দেখতে পাবেন, বা আপনি আমার গ্রামেও আসতে পারেন। রাজা চলে গেল, নিজের রাজ্যে পৌঁছে গেল। কিন্তু রাজা রূপার ওপরে মোহিত হয়ে গিয়েছিল, তাই তার জন্য অস্থির থাকত। রাজার বারবার রূপার সাথে দেখা করার ইচ্ছে হতো। সে বুঝতে পারছিল না 6টি রানী থাকা সত্ত্বেও রূপার দিকে কেন তার মন দৌড়ে যাচ্ছিল। যখন তার সহ্য করা কঠিন হয়ে গেল, তখন সে তার মন্ত্রীকে সব কথা বলল। মন্ত্রী বলল, মহারাজ, আপনি চান তো ওই মেয়েটিকে বিবাহ করতে পারেন। হতে পারে আপনি তার থেকেই আমাদের রাজ্যের উত্তরাধিকারী পাবেন। পরের দিন রাজা মন্ত্রীকে নিয়ে সেই মেয়েটিকে আনতে গেল। রূপার সাথে দেখা করতে গিয়ে ঝর্ণার কাছে পৌঁছে রূপাকে ডাকল, কিন্তু রূপা ওখানে ছিল না। বারবার ডাকার পরেও রূপা ওখানে এলো না। রাজা ওখানে থেমে মন্ত্রীকে ডাকল, আজও এখানে নেই। রূপা হয়তো চলে গেছে, কিন্তু রূপা বলেছিল এখানেও প্রতিদিন আসে, তাহলে আজ কেন আসলো না? মন্ত্রী বলল, মহারাজ, আমাদের ওদের গ্রামে গিয়ে দেখা উচিত। রাজা বলল, হ্যাঁ। আর দুজনেই রূপার গ্রামে পৌঁছে গেল। ওখানে পৌঁছে দেখল রূপা নিজের ঘরে চুপচাপ বসেছিল। রাজা ডাকল, রূপা, তুমি কি করছো? বাইরে এসো, দেখো আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমি ঝর্ণার কাছে তোমার অনেক অপেক্ষা করেছি, কিন্তু আজ তুমি ফল নিতে আসোনি কেন? আওয়াজ শুনে রূপা বাইরে এলো। তার চোখ অশ্রু ভরা ছিল। রাজা জিজ্ঞাসা করল, কি হয়েছে? রূপা, তুমি কাঁদছো কেন? গ্রামে দুজন অচেনা লোককে ঘোড়ায় আসতে দেখে গ্রামের যে লোকগুলো জড়ো হয়েছিল তাদের মধ্যে একজন বলল, বাবু, ওর একটাই মা ছিল, সেও মারা গেছে। তাকে সাপে কেটেছিল। এখন এই বেচারাই একা রয়ে গেছে। ও কাঁদবে না তো কি করবে? আপনি বলুন, আপনারা কারা? মন্ত্রী রাজার পরিচয় দিল। এবার তো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সবাই মিলে রাজার আমন্ত্রণ করল। তখন রাজা বলল, আমি রূপাকে বিবাহ করতে চাই, তোমাদের কি কোনো আপত্তি আছে? গ্রামের সর্দার বলল, না, আমাদের মেয়ে রাজরানী হবে। আমাদের তো ভাগ্য খুলে গেল। এই গ্রাম আপনার শ্বশুর বাড়ি হলো, এর থেকে অধিক আমাদের আর কি চাই? গ্রামবাসীরা সবাই তাড়াতাড়ি সব আয়োজন করে রাজা ও রূপার বিবাহ করিয়ে দিল। রাজা রূপাকে নতুন নাম দিল লক্ষ্মী। রাজা, লক্ষ্মী এবং মন্ত্রী রাজমহলে ফিরে যাওয়ার জন্য তৈরি হলো। গ্রামবাসীরা চোখ ভরা জলে লক্ষ্মীকে বিদায় করল। লক্ষ্মী রাজার সাথে নতুন ঘর অর্থাৎ রাজমহলে চলে গেল। রাজা লক্ষ্মীর স্বাগত করল আর নিজের অধিকাংশ সময় লক্ষ্মীর সাথে কাটালো। লক্ষ্মী সাদাসিধে এবং ভালো মনের মেয়ে ছিল। সে তার 6টি সতীনের মনে থাকা বিষ চিনতে পারছিল না। তার সতীনরা তাকে কত ঈর্ষা করে সেটা সে জানতো না। সে তাদের বড় দিদির মতো সম্মান দিত। কিছুদিনের মধ্যেই লক্ষ্মী রাজাকে সুসংবাদ দিল যে সে মা হতে চলেছে। রানী গর্ভবতী হলো। রাজার খুশির ঠিকানা রইল না। এখন তো রাজা লক্ষ্মীর আরও খেয়াল রাখতে শুরু করলো, তার কোনো অসুবিধা যেন না হয়। আর রাজমহলে সমস্ত দাসীদের রানীর সমস্ত ইচ্ছা পূর্ণ করার আদেশ দিয়ে দিল। কুলগুরুকে বলেছিলেন রোজ ধার্মিক কাহিনী যেন রানীকে গিয়ে শোনায়। পুরো রাজ্যে খুশির ঢেউ ছড়িয়ে গেল। চারিদিকে সুসংবাদের ধুম পড়ে গেল। রাজ্যের উত্তরাধিকারী পাবে, এই কথায় সবাই খুব খুশি হলো। কিন্তু রাজার বাকি 6 রানী ঈর্ষায় লাল হয়ে গেল এবং 6 রানী একসাথে কথা বলতে লাগলো, এবার কি হবে? এই রানীকে তো রাজা আগেই অনেক ভালোবাসতো, সন্তান হওয়ার পর তো আরও বেশি করে তার খেয়াল রাখবেন। আমাদের সবার আর কোনো গুরুত্ব থাকবে না, আর এ তো আমাদের দাসীর মতো ভাববে। এভাবেই নিজেদের মধ্যে আলোচনা করে সর্বদাই ওই 6 রানী লক্ষ্মীকে সমস্যায় ফেলত, কিন্তু তাদের কোনো প্রয়াস সফল হতো না। কখনো কুলগুরুর লোক এসে পড়তো,
কখনো প্রজা, কখনো দাসীরা, কখনো স্বয়ং রাজাই থাকতো। এভাবেই সময় কাটতে লাগলো, আর গর্ভ অবস্থার সময় প্রায় সম্পূর্ণ হয়ে এলো। সেই সময় রাজ্যের সীমায় বিদ্রোহীরা বিদ্রোহ শুরু করে দিল। তাদের হারাতে সেনাপতি বিফল হয়ে গেল। তখন রাজাকেই যেতে হলো। রাজা তার বড় রানীকে তার ছোট রানী লক্ষ্মীর দেখাশোনা করতে বলল, আর বিদ্রোহীদের হারানোর জন্য সেনা নিয়ে বেরিয়ে পড়ল। এখানে বড় রানীরা সুবর্ণ সুযোগ পেল। তখন তারা ছোট রানীকে ভুল কথা বলছিল, যার ফলে তার গর্ভের ক্ষতি হয়। আর ছোট রানী তেমনই কাজ করত দিনে। একবার কুলগুরু আসত এবং পাঠ করে চলে যেত। সাথেই তারা ছোট রানীকে ধৈর্য ধরতে বলল, আর তার সাথে মধুর কথা বলতো। সন্তান আসার আগে সাবধানে থাকতে হবে, এই সব বলে চলে যেত। লক্ষ্মী বুঝতে পারছিল না যে কুলগুরু যা বলছে আর বড় রানীরা যা বলছে তা সব তো আলাদা আলাদা কথা। কে সত্য কথা বলছে, কার কথা শোনা উচিত? দুজনে তো আলাদা আলাদা কথা বলছে। তারপর সে ভাবল, কুলগুরু তো পুরুষ, রানীরা তো মহিলা, আর এসব কথা পুরুষ কিভাবে জানবে? তাই বড় রানীরা যা বলে সেটাই সঠিক, কারণ রানীরা তো ভুল বলবে না। এই জন্য সে চোখ বন্ধ করে বড় রানীর সব কথা শুনল। একদিন রানীর খুব যন্ত্রণা হচ্ছিল। সে বড় রানীকে বলল, দিদি, আমার খুব কষ্ট হচ্ছে, এখন কি হবে? কিছু উপায় বলো, কিভাবে প্রসব হবে? সময় পূর্ণ হয়ে গিয়েছিল। বড় রানী বলল, দেখো, সামনে একটা কুঠুরি আছে, ওখানে নিজের মাথা রেখে দেখো, প্রসব হয়ে যাবে। এই বলে বড় রানী সেখান থেকে চলে গেল। ছোট রানী লক্ষ্মী দেখল কুঠুরি অনেক ওপরে, অনেক উঁচুতে, সেখানে তার মাথা যাবে না। কিভাবে সে তার মাথা কুঠুরিতে রাখবে? রানী ভাবল, জল খাওয়ার কলসি ওখানেই আছে, আর সেটাও মাটির, তাই সে ভাবল এটার ভেতরে সে তার মাথা রাখবে। বড় রানী তো এরকমই কিছু বলেছিল, তাহলে এটাই ঠিক হবে। কিন্তু মাথায় পৌঁছানো কঠিন ছিল। কলসির ভেতরেও তার মাথা যাচ্ছিল না। সে চোখ বন্ধ করে চিৎকার করে চেষ্টা করছিল। এদিকে বড় রানীর যে বিশ্বাসী দাইমা ছিল তাকে বলল, তুমি ছোট রানীর ঘরের বাইরে গিয়ে দাঁড়াও, আর দেখো কেউ যেন তার ঘরে না যায়। দাইমা ঘরের সামনে দাঁড়িয়ে গেল। এদিকে ছোট রানী কষ্টতে চিৎকার করছিল। ঈশ্বরের কৃপাতে ধীরে ধীরে সন্তান বাইরে এলো। একের পর এক রানী 7টি সন্তানের জন্ম দিল। তার মধ্যে 6টি পুত্র এবং 1টি পুত্রী ছিল। শেষের পুত্রী যখন বাইরে এসেছিল তখন রানীর এত কষ্ট হলো যে রানী অজ্ঞান হয়ে গেল, আর কলসির পাশেই পড়ে রইল। দাসী তাড়াতাড়ি বড় রানীকে ডেকে এনে সমস্ত সন্তানকে দেখালো। বড় রানীর সাথে সব 6 রানীও এসে গিয়েছিল। সব রানী আশ্চর্য হয়ে গিয়েছিল যে 6টি পুত্র সন্তান, আবার সবকটি সুস্থ। বাহ, দারুণ খবর। তারা সেই দাইমাকে বলল কিছু ইটের টুকরো আনতে। দাইমা নিয়ে এলো। দাইমাকে বলল, এই সব সন্তানদের নিয়ে যাও আর জঙ্গলে নিয়ে গিয়ে মেরে মাটিতে পুঁতে দাও, আমি তোমাকে তার বদলে সোনা চাঁদি দেব। দাইমা খুব খুশি হয়ে গেল। সব সন্তানগুলো নিয়ে গিয়ে জঙ্গলে রেখে এলো। আর বড় রানীরা এদিকে ছোট রানীর সন্তান হওয়ার সব প্রমাণ মুছে দিল। তার বদলে ইটের টুকরো সেখানে রেখে দিল। কলসিকে ভেঙে তার টুকরো সেখানে রেখে দিল, আর যে যার নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর যখন দাইমা ফেরত এলো তখন বড় রানী জিজ্ঞাসা করলো, কি হলো, মেরে ফেলেছ তো? মাটিতে পুঁতে দিয়েছ তো? দাইমা হ্যাঁ বলার পর তাকে সোনা চাঁদি দিয়ে বিদায় করলো। এরপর সব রানী ছোট রানী লক্ষ্মীর কাছে এলো আর তার মুখে চোখে জলের ছিটে দিয়ে তার হুঁশ আনলো। রানীর জ্ঞান ফেরার পর যখন দুর্বল মনে করছিল তখন বড় রানীকে দেখে জিজ্ঞাসা করলো, আমার সন্তান কোথায়, আর আমার কি হয়েছে, পুত্রী না পুত্র? রানীরা বলল, এই দেখো, তুমি এই পাথর দিয়ে জন্ম দিয়েছ। রানী লক্ষ্মী বলল, আমি ইট আর পাথর জন্ম দিয়েছি, কিভাবে এটা হলো? ছোট রানী আশ্চর্য হয়ে গেল। তার চারপাশে পাথরের টুকরো পড়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, এরকম কিভাবে হতে পারে? এটা হতে পারে না, সন্তান তো নিশ্চয়ই হয়েছে। বড় রানী বলল, তাহলে কি আমরা তাকে কোথাও লুকিয়ে রেখেছি? এই পাথরগুলো তুমি জন্ম দিয়েছ, এগুলো যত্ন করে রাখো। আর একটি থলিতে সব ইট এবং পাথর ভরে দিয়ে দিল। এবার অপেক্ষায় ছিল রাজা ফেরত আসার। ছোট রানী তো খুব আশ্চর্য হয়ে গিয়েছিল। সে বুঝতে পারল না যে কিভাবে এটা হলো। পুরো রাজমহলে এই কথাটা ছড়িয়ে গেল। ছোট রানী সন্তানদের বদলে ইট আর পাথর জন্ম দিয়েছে। রাজাও যুদ্ধ জয় করে তার নগরী ফিরে এলো।
তাকে স্বাগত জানানোর জন্য অনেক আয়োজন করা হলো, কিন্তু প্রজাদের মুখে খুশি ছিল না। রাজা এসব দেখে অবাক হলো। রাজা যখন রাজমহলে পৌঁছলো, সব রানী তাকে স্বাগত করলো। ছোট রানীর মুখ শুকনো ছিল, কিন্তু বাকি সব রানীরা খুব প্রসন্ন ছিল। রাজা দেখল ছোট রানীর মন খারাপ, আর বাকি রানীদের মনে উৎসাহ ভরা ছিল। তার জন্য রাজা আশ্চর্য হয়ে গেল এবং ছোট রানীকে জিজ্ঞাসা করল, কি হয়েছে রানী? তখন ছোট রানী বলল, মহারাজ, আমি চলে যাচ্ছি। তখন বড় রানী উত্তর দিল, কেন দুঃখী থাকবে না মহারাজ? এখন তার রহস্য তো এখানে সবার সামনে এসে গেছে। রাজা জিজ্ঞাসা করল, এই কথাটার মানে কি? রানী বলল, লক্ষ্মীর প্রসব হয়ে গেছে। মহারাজ বলল, কি হয়েছে বলো রানী? বড় রানী বলল, এ তো আমাদের সাথে প্রতারণা করেছে। এ গর্ভবতী ছিল না, শুধু নাটক করছিল, আমাদের অন্ধকারে রেখেছিল। গর্ভবতী হলে কিছু তো হতোই, না হলে পাথর তো কেউ জন্ম দেয় না। এখনও ঘরে রাখা আছে, আপনি গিয়ে স্বয়ং দেখে নিন। বাকি সব রানীরা রাজাকে ঘরে নিয়ে গেল। সেখানে ইট আর পাথরের টুকরো দেখালো। রাজা অবাক হয়ে গিয়েছিল, এটা কিভাবে হলো? মানব গর্ভ থেকে এগুলো কিভাবে হলো? বড় রানী বলল, এটা তো আমরাও ভাবছি, ও আমাদের সাথে গর্ভবতী হওয়ার নাটক করেছে। আমরাও তো আশা করেছিলাম রাজ্যের উত্তরাধিকারী পাবো, আমরাও মা হবার সৌভাগ্য পাবো, কিন্তু এরকম কিছুই হলো না। রাজা এখন ক্রোধের বশে রানী লক্ষ্মীর দিকে তাকালো আর জিজ্ঞাসা করল, রানী, তুমি আমাদের সাথে কেন এত বড় প্রতারণা করেছো? এত সাহস কিভাবে হলো আমার সাথে ছলনা করার? আমি বিধির বিধান ভেবে নিঃসন্তান থেকে যেতাম, কিন্তু তুমি তো আমাকে আশা দিয়ে আমার আশায় জল ঢেলে দিলে। আমি তো তোমার সাদাসিধে চেহারায় মোহিত হয়ে তোমাকে নিজের রানী করে নিয়ে এলাম। আমি তোমাকে এত ভালোবাসা আর মান সম্মান দিলাম, কিন্তু তুমি সেই সম্মানের যোগ্য নও। তুমি আমাদের সাথে যে ছলনা করেছো তার শাস্তি অবশ্যই পাবে। এখন তুমি আর রানী নয়, এই মহলের চাকরানী। চলে যাও এখান থেকে, এখনই চলে যাও, না হলে ক্রোধের বশে আমি ভুল কিছু করে বসবো। রাজা তাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। ছোট রানীর জীবন এখন দুর্ভাগ্যে পরিণত হয়ে গিয়েছিল। বড় রানীরা সবাই তার সাথে দুর্ব্যবহার করত। মহলের চাকরানির থেকেও অতিরিক্ত কাজ তাকে দিয়ে করাতো। তাকে মহল পরিষ্কারের কাজে লাগিয়ে দেওয়া হলো। রানী দুঃখী হয়ে গেল, কিন্তু কি করত? তার কাছে তো কোনো প্রমাণ ছিল না যার দ্বারা সে গর্ভ অবস্থায় প্রমাণ দিতে পারত। সে আশ্চর্য হতো তার সন্তানদের কি হলো। একবার সে ভাবত যে আমি গ্রামে ফিরে যাব আর আগে যেভাবে দিন কাটাতাম সেভাবেই দিন কাটাবো, কিন্তু সে পরক্ষণে আবার ভাবত যে তার গ্রামের লোক কত খুশি ছিল তার রানী হওয়ার জন্য। এখন কোন মুখে সেখানে গিয়ে নিজের দুর্ভাগ্যের কাহিনী তাদের বলবো? এইভাবে সময় কাটতে লাগলো, আর প্রায় 1 বছর কেটে গেল। একদিন রাজা রাজসভায় বসে রাজ্যের কাজে ব্যস্ত ছিল। তখনই তার কাছে এক প্রহরী এসে সূচনা দিল, মহারাজ, মনসুখা গ্রামের প্রধান আপনার সাথে দেখা করতে চায়। রাজা তাকে ভেতরে আসতে বলল। মনসুখা গ্রামের প্রধান এসে মাথা নত করে রাজাকে প্রণাম করল আর আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে পড়ল। রাজা বলল, গ্রাম প্রধান, বলুন আপনার কি সমস্যা? গ্রাম প্রধান বললেন, মহারাজ, আপনার শাসনকালে কারোর কোনো সমস্যা থাকতেই পারে না, সব রাজ্যবাসী খুশি। আমি একটি অদ্ভুত ঘটনার বিবরণ দিতে এসেছি। রাজা জিজ্ঞাসা করল, কি অদ্ভুত ঘটনা? প্রধান বলল, আমাদের গ্রামে একটি অদ্ভুত গাছপালা দেখা যাচ্ছে। 6টি বাঁশের গাছ এবং একটি চম্পা ফুলের গাছ হঠাৎই জন্ম হয়েছে। কেউ সেই গাছগুলো লাগায়নি, কিন্তু একা একাই হয়েছে। 6টি বাঁশ গাছ ও একটি চম্পা ফুলের গাছ, যা 6টি বাঁশের মাঝখানে দাঁড়িয়ে আছে। তাকে রক্ষা করার জন্য 6টি বাঁশ যেন পাহারা দিচ্ছে। সেই সব গাছ আমাদের গ্রামবাসীর কেউ লাগায়নি, তাও তারা বড় হতে শুরু করে দিয়েছে। এটা সত্যি অদ্ভুত ঘটনা। চম্পার ফুলের গাছ ফুলে ভর্তি হয়ে গেছে, কিন্তু কেউ সেই ফুল ছুঁয়ে তার ফুল পাড়তে পারে না। আমরা যদি সেই ফুলের ছোঁয়ার জন্য হাত বাড়াই, তখন চম্পার সব ফুল আকাশের মতো উঁচুতে উঠে যায়। তাদের থেকে মানুষের আওয়াজ শোনা যায়। এটাই অদ্ভুত ঘটনা। চম্পা আর বাঁশ মানুষের আওয়াজে কথা বলে। রাজা আশ্চর্য হয়ে গেল। রাজার সাথে সমস্ত রাজ দরবারিও অবাক হয়ে গেল। রাজা বলল, এটা কিভাবে হতে পারে? গাছপালা কিভাবে মানুষের আওয়াজে কথা বলতে পারে? কি বলে তারা? গ্রামের প্রধান বলল, যখনই আমরা চম্পার দিকে হাত বাড়াই তখনই চম্পার গাছ থেকে আওয়াজ আসে। ভাই বাঁশ, এই গ্রামবাসী আমার ফুল তুলতে এসেছে,
এদের ফুল কি তুলতে দেব? তো তাদের মধ্যে একটি বাঁশ থেকে আওয়াজ আসে, বোন ফুল দিও না। তখন সেই চম্পা গাছের ডাল এত উঁচু হয়ে যায় যে কোনো মানুষ সেখানে পৌঁছতে পারবে না। কিন্তু প্রতিদিন সকালে চম্পার ফুল মাটিতে পড়ে থাকে, যা খুবই সুগন্ধি। কিন্তু আশ্চর্য কথা হলো এটাই, সব গ্রামবাসী অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউ তার হাত দিয়ে ফুল তুলতে পারত না। অন্য গ্রামবাসীরাও চেষ্টা করেছে, কিন্তু কেউ সেই ফুল তুলতে পারেনি। রাজা নিজের মন্ত্রীকে বলল, আপনি গিয়ে দেখুন, আমাকে পুরো ঘটনাটা বলুন। সেই গাছগুলো কিসের গাছ? মন্ত্রী বলল, হ্যাঁ মহারাজ, আমি নিজে গিয়ে দেখছি। মন্ত্রী গ্রাম প্রধানের সঙ্গে দরবারের বাইরে বেরিয়ে এলো। রাজা এবং সব দরবার অবাক ছিল। তারপর রাজা ভাবল, মন্ত্রী সত্যিটা জেনে আসবে, তারপর রাজ্যের কাজ শুরু হবে। মন্ত্রী প্রধানের সাথে পৌঁছে গেল। সকালে গ্রামবাসী সহ মন্ত্রী এবং গ্রাম প্রধান চম্পা গাছের কাছে পৌঁছালো। চম্পা ফুলের সুগন্ধ অনুভূতি করল। তারা সবাই মোহিত হয়ে গেল। মন্ত্রী দেখল গ্রাম প্রধানের বলা কথা অনুসারে 6টি বাঁশের মাঝখানে চম্পা ফুলের গাছ। চম্পা ফুলের গাছের ডাল হাতের সামনেই ছিল, যেখান থেকে মন্ত্রী খুব সহজেই ফুল তুলতে পারত। চম্পার ফুল মন্ত্রীর হাতের কাছেই ছিল, আর গাছের নিচে অনেক চম্পার ফুল পড়েছিল, যা হাওয়ার ফলে ঝরে গিয়েছিল। মন্ত্রী চম্পার ফুলের গন্ধে মোহিত হয়ে গিয়ে চম্পা গাছের দিকে এগিয়ে গেল আর ফুল তোলার জন্য হাত বাড়ালো। তখনই গাছের ভেতর থেকে একটি মানুষের আওয়াজ শোনা গেল, যা শুনে মন্ত্রী অবাক হয়ে গেল। চম্পার ভেতর থেকে আওয়াজ এলো, বাঁশ দাদা। বাঁশের মধ্যে থেকে একজন বলে উঠল, হ্যাঁ বোন চম্পা। বলল, আমাদের মন্ত্রী ফুল তুলতে এসেছে, আমি কি ফুল দিয়ে দেব, নাকি আকাশের মতো উঁচু হয়ে যাব? সব বাঁশ গাছের থেকে একসঙ্গে আওয়াজ এলো, যা একদম পরিষ্কার শোনা যাচ্ছিল, যেন 6টি লোক একসাথে বলল, বোন চম্পা, এ সেই মন্ত্রী যার ওপর আমার মায়ের দায়িত্ব ছিল, কিন্তু সে দায়িত্ব পূরণ করেনি আর নিজের কাজ কখনোই সম্পূর্ণ করেনি, তাই তার কাছে নিচু হবে না। সে তাই ফুলের ডাল এত উঁচুতে উঠিয়ে দিল যে মন্ত্রী হাত দিতে পারল না। মন্ত্রী অনেক চেষ্টা করলো, কিন্তু একটাও ফুল তুলতে পারল না। গাছ থেকে আওয়াজ এলো, মন্ত্রী, আপনি কোনো মানুষের দায়িত্ব নেওয়ার যোগ্যই নন। আপনি আপনার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেননি। আপনি একবারও দেখার চেষ্টা করেননি যে আমার মা গর্ভ অবস্থার সময় কীরকম অবস্থায় ছিল, আর তার প্রসব কিভাবে হয়েছিল, তার কি কি সমস্যা হতে পারত। তাই আপনি আমাদের দৃষ্টিতে অপরাধী। মন্ত্রী আশ্চর্য হয়ে গেল। একদিকে সে আশ্চর্য হচ্ছিল যে গাছ কিভাবে মানুষের আওয়াজে কথা বলতে পারে, অন্যদিকে আশ্চর্য হচ্ছিল যে সত্যিকারের তিনি রানী লক্ষ্মীকে দিনে একবার দেখে চলে আসত। কিন্তু এই কথাগুলো গাছগুলো কিভাবে জানল? সে আত্মগ্লানিতে ভরে উঠল, কারণ গর্ভ অবস্থায় দেখাশোনা এবং প্রসব তার নিজের দায়িত্ব নেওয়া উচিত ছিল, যে দায়িত্ব তিনি পালন করেননি। তার পেছনে কি কি ষড়যন্ত্র হয়েছিল, রানী লক্ষ্মীর সাথে আসলে কি হয়েছিল? তিনি জিজ্ঞাসা করল, তোমরাই বলো, আমার কি ভুল হয়েছে, আর তার প্রায়শ্চিত্ত কিভাবে করব, যার ফলে আমার ভুল ঠিক করতে পারবো। কিন্তু এরপরে গাছ থেকে কোনো আওয়াজ এলো না। মন্ত্রী বারবার চেষ্টা করতে লাগলো গাছের সাথে কথা বলার। বাঁশকে অনেক রকমের প্রশ্ন জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ একটা উত্তর দিল না। কিন্তু চম্পার ডাল আকাশ ছোঁয়া উঁচুতে উঠে গিয়েছিল। মন্ত্রী খুব চিন্তিত ছিল, সে তার প্রশ্নের উত্তর পায়নি। তাই মন খারাপ করে গ্রাম থেকে ফেরার আগে সে গ্রামবাসীকে বলল, আমি এটি মহারাজকে অবশ্যই বলবো, আর আশা করব মহারাজ এখানে আসবেন। এই রহস্য ভেদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর মন্ত্রী নিজের রাজ্যে চলে গেল। রাজ্যে পৌঁছে সে মহারাজকে সব কিছু বলল। সে বলল, রাজমহলে কিছু ষড়যন্ত্র হয়েছিল, আমি আমার ভুল বুঝতে পারছি। ছোট রানীর দেখাশোনা আমি ঠিকমতো করিনি, তাই আপনার কাছে নিবেদন, আপনি স্বয়ং গিয়ে দেখুন, যদি বাঁশ আর চম্পা আপনাকে সত্যটা বলে। রাজা বলল, ঠিক আছে, আমি স্বয়ং যাব, নিজের রানীদেরকেও নিয়ে যাব, আমরা সবাই মিলে গিয়ে সেখানে দেখব। মন্ত্রী রাজাকে বলল, মহারাজ, আপনার কাছে আরেকটি নিবেদন আছে, কৃপা করে ছোট রানী লক্ষ্মীকেও আপনি সঙ্গে করে নিয়ে চলুন। মন্ত্রী মহারাজের কাছে যে নিবেদন করেছিল তাই মহারাজ বলল, কিন্তু মন্ত্রী, ছোট রানী আমার সাথে প্রতারণা করেছে, তাই ওনার মুখ আমি দেখতে চাই না। কিন্তু মন্ত্রী বলল, আপনাকে তার মুখ দেখতে হবে না, কিন্তু নিজের সঙ্গে নিয়ে চলুন,
কারণ আমার মনে হয় যার খবর আমরা জানি না, আমার দুঃখ যে আমি না জেনে আমিও ষড়যন্ত্রে সামিল হয়ে গেছি। তাই বাঁশ আর চম্পা আমাকে এমন একটি ব্যক্তি বলল যে দায়িত্ব নিতে পারে না। তাই আমি তাদের বলে এসেছি যে আমি রাজাকে নিয়ে যাব। আশা করি এর ফলে আমি আমার ভুল ঠিক করার একটি সুযোগ পাব, আর না জেনে করা পাপের ক্ষমা পাব। রাজা বলল, ঠিক আছে, তুমি ছোট রানী লক্ষ্মীর সাথে এসো। তাই রাজার সাথে কথা বলে চম্পার কাছে যাওয়ার আয়োজন করল। রাজা একটি নির্দিষ্ট দিনে তার রানীদের সাথে সেখানে যাওয়ার আয়োজন করল। যাওয়ার সময় রথে রাজা স্বয়ং ছিল, তার বড় রানী আর 5 রানীর পালকি পেছনে ছিল, সাথে অনেক দাসদাসীও ছিল। রাজার আদেশ অনুসারে ছোট রানী লক্ষ্মীকে দাসীদের সাথে আসতে হতো, কিন্তু মন্ত্রী তার পরিবারের সঙ্গে রানীর যাওয়ার ব্যবস্থা করেছিল, আর পুরো সম্মানের সাথে নিজের পরিবারের সঙ্গে পালকিতে যাওয়ার ব্যবস্থা করল। মন্ত্রী গর্ভ অবস্থায় রানীর সম্পূর্ণ দেখাশোনা করেননি, তাই তিনি আত্মগ্লানিতে ভুগছেন। তার প্রসবেও কোনো ব্যবস্থা তিনি করেননি। তার সম্পূর্ণ বিশ্বাস ছিল ছোট রানী রাজার সাথে প্রতারণা করেনি, প্রসব তো অবশ্যই হয়েছে। মনে হয় ছোট রানী রাজমহলের কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন। রাজার ঘোড়া গ্রামের দিকে এগিয়ে গেল, আর গ্রামের কাছে এসে থেমে গেল। গ্রামের লোক রাজাকে স্বাগত জানানোর জন্য একত্রিত হয়ে গেল। পরের দিন সকালে চম্পা গাছের কাছে পৌঁছালো, আর তার চারিদিকে রাজাসহ 6 রানী বসে গেল। আজও চম্পার ফুল মাটিতে পড়েছিল, আর সেখান থেকে আসা সুগন্ধ আশেপাশের বাতাস খুব সুন্দর আবহাওয়ার সৃষ্টি করছিল। চম্পার সুগন্ধে সবাই উল্লাসিত ছিলেন। রাজা তৈরি ছিল রহস্য জানার জন্য। রাজার 6টি রানীও পাশে বসেছিল। পাশে অন্য রানী বলল, মহারাজ, আমার ইচ্ছা একটা ফুল তোলার। চম্পার সুগন্ধ আমাকে মোহিত করছে। আপনি আদেশ দিলে আমি একটা ফুল তুলে আনব। তখন অন্য রানী অনুরোধ করতে লাগলো। এভাবে প্রত্যেকটি রানী ফুল তুলবে বলে তৈরি হয়ে গেল। রাজা প্রথম 6 নম্বর রানীকে ফুল তোলার জন্য বলল। রাজা বড় রানীকে বলল, তোমাদের মধ্যে যে ছোট তাকে আগে সুযোগ দিন। ফুল তোলার জন্য বড় রানী বলল, ঠিক আছে। 6 নম্বর রানী ফুল তুলতে গেল। সে চম্পার ফুলের দিকে হাত বাড়ালো। তখনই চম্পার গাছ থেকে আওয়াজ এলো, আপনি দাঁড়ান রানী, আমার অনুমতি ছাড়া আপনি আমার ফুল তুলতে পারবেন না। রানী আর হাত দিল না। তখন চম্পা গাছ বাঁশকে জিজ্ঞাসা করল, দাদা বাঁশ, আমাদের সবের ছোট সৎমা ফুল তুলতে এসেছে, আমি ফুল দেব নাকি উঁচুতে উঠে যাব? বাঁশের ভেতর থেকে আওয়াজ এলো, লজ্জা বোন চম্পা, এ তো তোমাকে ছোঁয়ার যোগ্য নয়। তোমার মনে নেই এরা আমাদের মায়ের সাথে কত অত্যাচার করেছে? চম্পার গাছ আকাশ ছুঁয়ে গেল। রানী নিরাশ হয়ে আবার নিজের জায়গায় বসে গেল। এইভাবে 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর সব রানী হার মেনে যে যার জায়গায় বসে গেল। এরপর সব থেকে বড় রানী গাছের ফুল পাড়তে গেল আর বলল, শোনো চম্পা, আমি এই রাজ্যের মহারানী, রাজার পাটরানী। এই রাজ্যে যাই হোক আমি তার ব্যবহার করি। আমার অনুমতি ছাড়া কেউ কিছু করে না। তাই নিজের ডাল নিচু করো আর আমাকে তোমার ফুল তুলতে দাও। এবার চম্পার গাছ থেকে শোনা গেল, দাদা বাঁশ, আমাদের বড় সৎমা আমার ফুল নেওয়ার জন্য ধমকাচ্ছে, আদেশ মানার জন্য আগ্রহ করছে। আমার কি তার কথা শোনা উচিত? বাঁশ বলল, বোন, তার আদেশ দেওয়ার কোনো অধিকারই নেই। রানী রাজারই হোক বা রাজ্যের, আমাদের তার আদেশ পালন করার দরকার নেই। তোমার মনে নেই এর আদেশেই তো সব কাজ হয়েছে। ইনি তো আমাদের মাকে সব থেকে বেশি দুঃখ দিয়েছে, আমাদের বনে পাঠিয়েছে, আমাদের বনে পাঠিয়ে আমাদের মৃত্যুর রাস্তা তৈরি করেছে। এতে উনি মহারানী হওয়ার যোগ্যই নয়। রানী আর মহারানী রাজ্য আর জনগণের মা হয়, তাই সব রাজ্যবাসী তার আদেশের পালন করে সন্তানের মতো। কিন্তু উনি তো মায়ের কর্তব্যই পালন করেনি। তুমি তোমার সুগন্ধি ফুল কেন দেবে? নিচু হবে না বোন, তাই তুমি আকাশে থাকো, নিজেকে স্পর্শ করতে দেবে না। এখন বড় রানীর মাথা লজ্জায় ঝুঁকে গেল। রাজ্যের জনতা, গ্রামবাসী, মন্ত্রী সবার সামনে তার অনেক অপমান হলো। কিন্তু সেই গাছকে তো কোনো দণ্ড দিতে পারতো না। তার মনের ইচ্ছা এটাই হচ্ছিল যে এই বাঁশ আর চম্পা গাছ টুকরো টুকরো করে ফেলে দিতে। কিন্তু তার অবস্থা তাকে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে থাকতে বলল। চম্পার গাছ আবার আগের মতো নিজের জায়গায় ফিরে এলো, সামান্য উঁচুতে।
তখন রাজা ফুল তোলার জন্য এগিয়ে গেল। চম্পার কাছে গিয়ে ফুল তোলার জন্য হাত বাড়ালো। তখন চম্পার ভেতর থেকে আবার আওয়াজ এলো, না না মহারাজ, এই ভুল করবেন না। আপনাকে ফুল তুলতে দেওয়ার জন্য আমি আমার দাদার কাছ থেকে অনুমতি নেব না, কারণ দাদারা চাইলেও আমি আপনার হাতে ফুল দেব না। তাই আপনি আপনার হাত পেছনে রাখুন, ফুল তোলার খেয়াল মাথা থেকে বাদ দিন। রাজা অবাক ছিল, তাকে কেন আটকানো হচ্ছে। চম্পা নিজের ভাইয়ের থেকে অনুমতি নিল না, আর বিনা অনুমতি নিয়ে তাকে আটকাচ্ছিল। রাজা বলল, আমি এই দেশের কারো সাথে কোনো অন্যায় করিনি। আমি আমার প্রজাকে নিজের সন্তান বলে মনে করি। আমি কোনো পশু পাখিকেও কষ্ট দেওয়ার কথা ভাবিনি। তাহলে তুমি এরকম কেন বলছো? তুমি আমাকে বলো। এবার চম্পার ভেতর থেকে আওয়াজ এলো, আপনি আপনার পুরো প্রজাকে সন্তান বলে মনে করেন, কিন্তু আপনি যা বলেছেন তার ওপরেই বিশ্বাস করেন। আপনি স্বয়ং কখনো সত্যটা জানার চেষ্টা করেন না। আপনি প্রজাকে সন্তান বলে মনে করেন, কিন্তু নিজের সন্তানের খোঁজও করেননি। তাই আপনার সন্তান কোথায়, আপনার নিজের সন্তান কেমন আছে, আপনি কখনো জানার চেষ্টা করেছেন? আপনি আপনার রাজ্যের সুরক্ষার কথা বলতেন, কিন্তু আপনি আপনার গর্ভবতী স্ত্রীর রক্ষা করতে পারেননি, সুরক্ষার কথাও ভাবেননি। এক সত্য নারীকে আপনি বিশ্বাস করেননি, আর তাকে ভুল বুঝে চাকরানি বানিয়ে দিলেন। এই জন্য আমাদের মৃত্যুর কারণও আপনি। যখন আপনি আপনার স্ত্রীর রক্ষা করতে পারেননি, তাহলে অন্য কারোর কি করে রক্ষা করবেন? রাজা জিজ্ঞাসা করল, তাহলে তোমার ফুল কেউ ছুঁতে পারবে না? চম্পার গাছ বলল, এটা জানার অধিকার আপনার নেই। তাই আপনি চলে যান, নিজের রাজ্য পালন করুন, যুদ্ধ করুন। আপনার প্রজা আপনার সন্তান অবশ্যই, কিন্তু সেই সন্তানের দেখাশোনা করার জন্য আপনি তৈরি নন। তাই আপনি এখান থেকে চলে যান। রাজার কাছে কোনো শব্দ ছিল না, তাই তিনি নিজের জায়গায় চুপচাপ বসে গেলেন। এখন মন্ত্রী রাজাকে বললেন, মহারাজ, আপনি যদি আদেশ দেন তাহলে একবার ছোট রানী লক্ষ্মীকে ফুল তোলার জন্য গাছের কাছে পাঠাবো। তখন বড় রানী বলল, মন্ত্রী, যে ফুল রাজার হাতেও আসেনি তা এই প্রতারকের হাতে কিভাবে আসবে? মন্ত্রী প্রসন্নবাচক দৃষ্টিতে রাজার দিকে দেখলেন। এবার রাজা চম্পার কাছ থেকে শোনা অনেক কথার পর মনে সন্দেহ হলো, তাই তিনি অনুমতি দিয়ে দিল। রাজা বলল, নিয়ে যান মন্ত্রী, নিয়ে যান রানী লক্ষ্মীকে গাছের কাছে, ওনাকেও চেষ্টা করতে দিন। এবার মন্ত্রী লক্ষ্মী রানীকে ফুল তোলার জন্য বললেন। রানী উঠে গিয়ে দেখলেন চম্পা গাছের ডাল আকাশ ছোঁয়া উঁচুতে আছে। বলল, আমার হাত ওখানে কিভাবে যাবে? মন্ত্রী বলল, রানী, আপনি একবার ওখানে গিয়ে তো দেখুন। অন্যরা ফুল তুলতে পারেনি, মহারাজও তুলতে পারেনি, আপনিও যদি তুলতে না পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু চলুন তো। মন্ত্রী রানীকে বোঝালো। রানী লক্ষ্মী চম্পা গাছের কাছে গিয়ে তার ডালে হাত দিল, ভালোবেসে ডালে হাত বোলালো। রানীর মনে হলো গাছের অনন্ত সুখ হচ্ছে, তার হাত বোলানোতে গাছের ভালো লাগছে। তারপর বাঁশ গাছ থেকে আওয়াজ এলো, বোন চম্পা, তুমি কাঁদছো? চম্পা বলল, হ্যাঁ, আমাদের মা আমার ফুল নিতে এসেছে। তিনি আমাকে খুব ভালোবেসে স্পর্শ করছেন। ওনার প্রথম স্পর্শ পেয়ে আমি আনন্দিত হয়ে গিয়েছি, তাই আমার মন ভরে এলো। এখন আমি ভ্রমিত হয়ে গেছি। আমার তো ইচ্ছা করছে আমার মায়ের চরণে আমার সমস্ত ফুল অর্পিত করে দিতে। এই কথা শুনে সমস্ত বাঁশের মধ্যে থেকে আওয়াজ এলো, হ্যাঁ, একদম ঠিক বোন, তোমার মন যা বলছে তুমি তাই করো। মায়ের চরণ তো স্বর্গ, মায়ের চরণ স্পর্শ করে নাও। তাই সব ডাল নিচু হয়ে রানী লক্ষ্মীর চরণে শুয়ে পড়ল। তার ওপরে চম্পা ফুলের বর্ষা হলো। রানীর মাথা থেকে পা পর্যন্ত চম্পা ফুলে ভর্তি হয়ে গেল, আর রানীর চোখে অশ্রু পড়ছিল। তিনি চম্পা গাছের ডাল ভালোবেসে হাত বোলাচ্ছিল, তার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছিল। এইসব দেখে গ্রামবাসী, সৈন্যগণ, দাসগণ সবাই আবেগপ্রবণ হয়ে গেল। সবার চোখ দিয়ে জল বেরোতে লাগলো। রাজা উঠে গিয়ে সেই গাছদের জিজ্ঞাসা করল, তোমরা কে? তুমি কাউকে নিজের ফুল ছুঁতে দাওনি, কিন্তু ছোট রানীর পায়ের কাছে শুয়ে তার ওপরে ফুলের বর্ষা করছো। এটার অর্থ কি? আমাকে বলো, কেন এরকম করলে? তখন চম্পার গাছ বলল, রাজা, আমি আর এই 6টি বাঁশ আপনার এবং ছোট রানীর সন্তান। আমরা 7 ভাই বোন একসাথে জন্মগ্রহণ করেছিলাম। আমার আগে 6টি দাদা আছে, তারপর আমি ছোট বোন।
আমার মা প্রসবের সময় অনেক কষ্টে ছিল। মা আপনার বড় রানী ও সব রানীদের কাছ থেকে সাহায্য চেয়েছিল, কিন্তু সবাই আমার মাকে কুঠুরির মধ্যে মুখ ঢুকিয়ে দাঁড়িয়ে যেতে বলেছিল, যা অনেক উঁচুতে ছিল। তাই আমার মা জলের কলসির মধ্যেই নিজের মাথা ঢুকিয়েছিল। কলসির মুখ অনেক ছোট ছিল, তাই তার মাথা ঢোকেনি, কিন্তু তাও মাথায় রেখে তিনি যন্ত্রণায় ছটপট করেছিলেন। কেউ ওনার সাহায্য করেনি। আমরা 7 ভাই বোন তখনই জন্মগ্রহণ করেছিলাম। মহারানী তো ভেবেছিল আমার মা যদি কোঠরিতে নিজের মাথা রাখে তাহলে উঁচু থেকে আমাদের জন্ম হবে, যার ফলে পড়ে গিয়ে আমাদের মৃত্যু হয়ে যাবে। কিন্তু এরকম হয়নি, আমরা সবাই জীবিতই ছিলাম। কিন্তু মা সেই যন্ত্রণায় অজ্ঞান হয়ে ভূমিতে পড়েছিল। তখন বড় রানী একজন দাইমাকে ডেকে এনে আমাদের জঙ্গলে নিয়ে গিয়ে মেরে মাটিতে পুঁতে দেওয়ার আদেশ দিয়েছিলেন। দাইমার চলে যাওয়ার পর কিছু ইট পাথরের টুকরো চারপাশে রেখে দিয়েছিলেন, যার ফলে আমাদের মা কখনোই বুঝতে পারেনি যে আমরা জন্ম নিয়েছিলাম। তিনি কখনোই বুঝতে পারেনি যে তার সন্তান কোথায় চলে গিয়েছিল। আর আপনিও মাকে প্রতারক বলেছিলেন। এরপর রাজা বলল, দাইমা যদি তোমাদের মেরেই দেয় তাহলে তোমরা গাছ কিভাবে হয়ে গেলে? তখন চম্পা বলল, ভগবানের লীলা অসীম। যখন আমাদের দাইমা জঙ্গলে নিয়ে এসেছিল তখন জোরে একটা ঝড় উঠেছিল। সে চেয়েছিলেন যে আমাদের রাজমহলের বাগানে পুঁতে দিতে, কিন্তু যদি কেউ দেখে নেয়, তাই সে ভয়ে জঙ্গলে নিয়ে এসেছিল, সেখানেই ছেড়ে দিল। ঝড় থেমে যেতেই দাইমা খুঁজতে এসেছিল, কিন্তু আমাদের খুঁজে পাননি। তাই সেই মহলে গিয়ে বড় রানীদের বলে দিয়েছিল যে আমাদের মেরে মাটিতে পুঁতে দিয়েছে। তার ভয় ছিল সত্যটা জানলে মহারানী তাকে সাজা দেবে। সে যখন ভেবেছিল সে কিছু না করা সত্ত্বেও যখন ঝড়ের জন্য আমরা মাটিতে চাপা পড়ে গেছি, তখন ভগবানের কৃপায় আমার ভাইদের বাঁশ গাছে এবং আমাকে চম্পা ফুলের গাছে পরিবর্তন করে দিলেন। ভগবানের কৃপায় আমাদের সব ঘটনা মনে আছে, আর সবাইকে চিনে তাদের ব্যবহার অনুসারে আমি ফুল দিচ্ছিলাম আর মানুষের আওয়াজে বলতে পারছিলাম। রাজা বলল, তোমরা কি তোমার আসল রূপে আসতে পারবে না? চম্পা বলল, আসতে পারি মহারাজ। আমাদের মা সব বাঁশ গাছ থেকে একটা করে পাতা এবং আমার কাছ থেকে একটি পাতা নিয়ে তারপর এই 7টি পাতা ভগবানের সামনে রেখে প্রার্থনা করে বলবে, হে ভগবান, আমার সন্তান আমাকে ফেরত দিয়ে দিন, তখনই আমরা আবার নিজেদের রূপে ফিরে আসতে পারবো। শোনার পরে ছোট রানী বাঁশ এবং চম্পা গাছ থেকে একটা পাতা নিয়ে ভগবানের কাছে বসে হাত জড়ো করে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে বলল, হে ঈশ্বর, আমি সারা জীবন আপনার সেবা করব, আপনার পুজো করব, তাও আমি আপনার উপকারের প্রতিকার করতে পারবো না। আপনি আমার ওপরে এত বড় উপকার করেছেন, আমার সন্তানদের এতদিন আপনি সামলে রেখেছেন, কৃপা করে ওদের আমার আঁচলে দিয়ে দিন, আমাকে আমার সন্তানদের দেখতে দিন। বাঁশ আর চম্পার গাছ বিলীন হয়ে গেল। ওখানে তার বদলে 5 থেকে 6 বছরের 6টি পুত্র এবং একটি কন্যা দেখা দিল। রাজা রানী তার সব সন্তানকে জড়িয়ে ধরল। রাজা রানী দুজনেই কাঁদছিলেন। গ্রামবাসী, সব রানী এবং সব সৈন্যরা চুপ করে সব দৃশ্য দেখছিল। তারপর রাজা সেই গ্রামটিকে প্রথম রাজ্য হওয়ার অধিকার দিলেন। তিনি বললেন, সব রানী হওয়ার যোগ্য নয়, তাই আমি তাদের পরিত্যাগ করছি। আর আমি প্রতিজ্ঞা করছি ছোট রানী লক্ষ্মীকে সারা জীবন দেখাশুনো করব। শেষে ছোট রানীর সাথে হওয়া ষড়যন্ত্র এবং তার সন্তানদের হত্যা করার জন্য 6টি রানীকে মৃত্যুদণ্ড দিলেন। মন্ত্রী, আমার আদেশ দ্রুত পালন করা হোক। রানী লক্ষ্মী যে এতক্ষণ তার সন্তানদের জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছিল, তখনই সে উঠে দাঁড়িয়ে বলল, মহারাজ, আজ আমার খুশির, প্রসন্নতার এবং অনেক বড় দিন, কেননা আজ আমার সন্তানকে আমি ফিরে পেয়েছি। তাই আপনার কাছে আমার অনুরোধ যে সব রানীদের মৃত্যুদণ্ড দেবেন না, না হলে ওনাদের দোষ আমাদের সন্তানদের ওপর, গ্রামের ওপর, রাজ্যের ওপর, গ্রামবাসীদের ওপর সব সময় থাকবে। তাই ওনাদের ক্ষমা করে দিন। মহারাজ বলল, রানী, আপনার মন অনেক বড়, কিন্তু রাজকার্য অনুযায়ী দোষীকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে সে পরে আরও অনেক বড় দোষ করতে পারে। তাই ওনাদের ক্ষমা তো করা যাবে না, কিন্তু আমি আপনার আগ্রহের কারণে ওনাদের শাস্তি কিছুটা কম করে আজীবন কারাদণ্ড দিচ্ছি। যতদিন তারা জীবিত থাকবে
কারাগারে বসেই থাকবে। এই কারাগারবাসী তারা এক সময়ের ভোজন পাবে, কিন্তু কারাগার থেকে বেরোনোর অধিকার তাদের থাকবে না। এই হবে তাদের শাস্তি। এরপর রাজা এবং রানী লক্ষ্মী গ্রামবাসীদের অনেক উপহার দিল, আর সব দাসদাসী ও মন্ত্রীসহ রাজ্যে ফিরে এলেন। আসার সময় রথে রাজা ও রানী লক্ষ্মী ছিলেন। তাদের সঙ্গে তাদের সন্তান ঘোড়ায় করে আসছিল। 6টি রানী বন্দী হয়ে দাসীদের সঙ্গে হেঁটে হেঁটে মহলে এলো। তাদের কারাদণ্ডে পুরে দেওয়া হলো। রাজা রানী লক্ষ্মীর সাথে তার সন্তানদের সাথে সুখীপূর্বক রাজ্য পালন করে নিজের জীবন কাটাতে লাগলো। রানী লক্ষ্মীর ভাগ্য যেরকম পরিবর্তন হলো, সেরকম সবার ভাগ্য যেন পরিবর্তন হয়। তাই সর্বদা ভালো কর্ম করা উচিত। বাজে কর্ম করার ফল বাজেই হয়। এই কাহিনী এখানে সমাপ্ত হলো। তাই কর্মে প্রেম এবং ফলে আত্মশান্তি পাওয়া যায়। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আপনি যদি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।